আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়? এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষায় বিগত বছরে বেশ কয়েকবার এসেছিল। তো এটি টিকা আকারেও আসে, আবার এই বড় প্রশ্নের সাথেও আসে অনেক সময়। তো এইভাবে আমরা আলোচনা করতে পারি। মানব সম্পদ উন্নয়ন বলতে বোঝায় দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে দেশের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। অর্থাৎ দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে ব্যবহার করা, বিশেষ করে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, উন্নয়নের হাতিয়ার হিসেবে। তবে আধুনিক অর্থে মানব সম্পদ উন্নয়ন বলতে বোঝায় মানুষের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণ। কিভাবে? উৎপাদন কর্মে প্রয়োজনীয় উপকরণ হিসেবে মানুষের কারিগরি দক্ষতা ব্যবহারের বৃদ্ধিকরণ করতে হবে। তো এই ক্ষেত্রে বিশ্বব্যাংকের মতে আরও একটি সংজ্ঞা আছে, বিশ্বব্যাংকের সংজ্ঞা। সেখানে বলেছে যে মানব সম্পদ উন্নয়ন হলো কোনো রাষ্ট্রের মানুষের সামগ্রিক বিকাশ প্রক্রিয়ার একটি অংশ, যার মাধ্যমে রাষ্ট্রের সমগ্র জনসংখ্যার কর্মে নিযুক্তির সম্ভাবনা বাড়ানো যায় এবং তার মাধ্যমে সামাজিক ভারসাম্য বা অসাম্য দূর করা যায়। এটা বিশ্বব্যাংকের সংজ্ঞা। এখানে আরও একটি সংজ্ঞা আছে যেখানে 8টি বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এই যে অর্থনীতিবিদ গুনার মির ভ্যান মানব সম্পদ উন্নয়নের 8টি উপাদানের উপর আলোকপাত করেছেন, 8টি উপাদান উল্লেখ করেছেন। সেই 8টি উপাদানের এই যে খাদ্য, পুষ্টি, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সুবিধা এবং শিক্ষা। ওই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেই 5টা, তাই না? এই 5টার পাশাপাশি তিনি আরও 3টা উপাদান সংযুক্ত করেছেন। একটা হচ্ছে গণসংযোগ মাধ্যম, শক্তিভোগ এবং এই পরিবহনের সুবিধা। এইগুলি বিশেষ করে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যদি এইগুলির উপর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, তাদের কর্মদক্ষতার মাধ্যমে এই উপাদানগুলির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ সম্পদে পরিণত হয়, সে কথা বলেছে। পাশাপাশি আরও আমরা নিজেদের মতো করে লিখতে পারি। এখন আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটি হচ্ছে এই মানব সম্পদ উন্নয়নে এই শিক্ষার ভূমিকা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা আমি পয়েন্ট আউট করে আলোচনা করব। এই প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আবার ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যা আমি আলোচনা করব না। আমি মূলত এই যে প্রথমে একটু ভূমিকাটা লিখে আমি প্রত্যেকটা পয়েন্ট আকারে লিখব। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা এক্ষেত্রে কীভাবে লিখতে পারি, তাই না? মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করলে আমরা সংবিধানের এই যে 17 নং অনুচ্ছেদে বলা আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা কিন্তু এই সংবিধানেই বলা আছে। তাহলে সংবিধানেই কিন্তু মানব সম্পদ উন্নয়ন এর ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব আরোপ করেছেন। 17 নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা এই পয়েন্টটি রয়েছে, তাই না? শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এবং মানুষের চিত্তের বিকাশ ঘটানোর মাধ্যমে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত, যেটি মানব সম্পদ উন্নয়নে মানুষের বিকাশে, মেধা বিকাশে এবং মানুষের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আমরা এই মানব সম্পদ উন্নয়নের ভূমিকা নিম্নে একটা একটা করে পয়েন্ট লিখব। আচ্ছা, এই পয়েন্টগুলো কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু ব্যাখ্যা লিখতে হবে। যেমন আমি লিখলাম শিক্ষা পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি। শিক্ষা পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে। শিক্ষা কি করে? মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা কিন্তু সৃষ্টি করে। পাশাপাশি আরও লিখতে পারি শিক্ষা নিজের উদ্যোগ জ্ঞান অর্জনের পথ সুগম করে। এই প্রত্যেকটা কিন্তু আবার ব্যাখ্যা দিতে হবে, বারবার বলছি আমি। আমরা যদি বই পড়ি তাহলে ব্যাখ্যাগুলি পারবো ইনশাআল্লাহ। শিক্ষা মানুষের চিন্তা ও বিচার শক্তির বিকাশ ঘটায়, সমাজ সচেতনতা ও ঐক্যবোধ জাগ্রত করে শিক্ষার মাধ্যমে, নাগরিক অধিকার ও দায়িত্ববোধের উন্মেষ ঘটায় শিক্ষার মাধ্যমে, কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে শিক্ষা সুষম সমাজ গঠনে সহায়তা করে, স্বাস্থ্যবিধি ও পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে শিক্ষার মাধ্যমে, শিক্ষা জীবনযাত্রার মান উন্নয়নে স্পৃহা জাগায়, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? এইখানে আমি আবারও বলছি, একটি কথা বারবার বলতে বিশেষ করে কেমন লাগে তারপরে বলছি। এই যে এইটুকু লিখলে কিন্তু 10 মার্কস পাওয়া যাবে না। এই প্রশ্নটি 10 মার্কসের জন্য আসে।
প্রত্যেকটার ব্যাখ্যা দিতে হবে। আমি পয়েন্ট আউট করে সংক্ষেপে আলোচনা করেছি। ব্যাখ্যা আমরা নিজের মতো করে লিখতে পারবো, যদি বই পড়ি নিজের মতো করে ব্যাখ্যা লিখতে পারবো, সহজ। পয়েন্ট মনে থাকলেই না আমরা ব্যাখ্যা লিখতে পারবো। তো এবার আরও একটি প্রশ্ন আমি আলোচনা করব, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়নের সূচকগুলো কি কি। তো মানব সম্পদ উন্নয়নের সূচকগুলো বলতে সাধারণত এইভাবে আমরা আলোচনা করতে পারি যে মানব সম্পদ উন্নয়নের সূচক হলো বিশ্বের সকল দেশসমূহের জীবনমান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির তুলনামূলক সূচক, যাকে সংক্ষেপে HDI বলে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলা হয়। এবং এই মানব সম্পদ সূচকগুলির ধারণাটি, এই মানব সম্পদ উন্নয়নের যে সূচক, এর ধারণাটি দিয়েছিলেন পাকিস্তানি অর্থনীতিবিদ, সর্বপ্রথম দিয়েছিলেন মাহবুবুল হক নাম। মাহবুবুল হক ইনি পাকিস্তানি একজন অর্থনীতিবিদ, তিনি এই মানব সূচক সম্পর্কে ধারণাটি প্রথম দিয়েছিলেন। তবে বাংলাদেশে বর্তমানে এই 2022 সালের যে পরিসংখ্যান, সেই অনুযায়ী বাংলাদেশের অবস্থান মানব উন্নয়ন সূচকে বিশ্বে 129তম। তবে এই ক্ষেত্রে কোনো একটি দেশ মানব উন্নয়ন সূচকে কতটা ভালো স্কোর করবে তা নির্ণয় করার কিছু বিষয় আছে। সেগুলি হচ্ছে সেই দেশের মানুষের গড় আয়ু, এটি ইন্ডেক্সে আসে। সেই দেশের মানুষের শিক্ষার মান, যেমন শিক্ষার হার, বিদ্যালয়ের তালিকাভুক্তির সংখ্যা, বিদ্যালয়ে উপস্থিতির হার এবং দেশের মানুষের মাথাপিছু গড় আয়। এই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে। কি কি? মানুষের গড় আয়ু, মানুষের শিক্ষার হার এবং মাথাপিছু গড় আয়। এক্ষেত্রে যে দেশের মানুষের গড় আয়ু, শিক্ষার হার, মাথাপিছু আয় বেশি, সেই দেশ উন্নয়ন সূচকের দিক থেকে স্কোর বেশি। বর্তমানে মানব উন্নয়ন সূচকের উপর নির্ভর করে বিশেষ করে এই দেশগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যথাক্রমে উন্নত দেশ, উন্নত দেশ যার সূচকের অবস্থান হতে হবে 0.8 থেকে 1.000 বা 1 বলতে পারি, এটা উন্নত। আর উন্নয়নশীল দেশের ক্ষেত্রে 0.7 থেকে 0.7999 বা প্রায় 8 বলতে পারি, তাই না? আর স্বল্পোন্নত দেশ হতে হলে 0.55 থেকে 0.699 বা 699, তাই না? 0.55 থেকে 0.699 এটা হচ্ছে স্বল্পোন্নত বা মাঝারি। এবং অনুন্নত দেশের মধ্যে থাকতে হবে, স্কোর থাকে সাধারণত 0.35 থেকে 0.549। এর আলোকে আমরা আরও যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এইগুলি যদি আরও আমরা বিস্তারিত ব্যাখ্যা আকারে উপস্থাপন করি তাহলে দেখতে পাই, এই যে লক্ষ্য করি, মানব উন্নয়ন সূচক যদি 0.8-এর চেয়ে বেশি হয় তা সেগুলোকে উন্নত দেশ বলে, যেমন আমেরিকা, ইউরোপ, পূর্ব এশিয়া, আবার কিছু পূর্ব ইউরোপের দেশ আছে, মধ্য দক্ষিণ আমেরিকার যে সমস্ত দেশ আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ আছে এবং কিছু তেল সমৃদ্ধ দেশ, আরব রাষ্ট্রসমূহ আছে, এগুলো কিন্তু উন্নত রাষ্ট্র সূচকের দিক থেকে। আবার এই যে 0.7 এর বেশি কিন্তু 0.8 এর কম, সেগুলি উন্নয়নশীল দেশের মধ্যে রয়েছে। অন্যদিকে সূচক যদি 0.55 এর বেশি হয় এবং 0.7 এর কম হয় সেটি স্বল্পোন্নত, এবং 0.55 এর নিচে হলে সেটি অনুন্নত দেশ হিসেবে গণ্য। অনুন্নত দেশের মধ্যে এই যে আফ্রিকা মহাদেশের প্রায় 22টি দেশকে অনুন্নত দেশের তালিকায় রাখা হয়েছে। আমি মেন পয়েন্টগুলো আলোচনা করেছি, এর পাশাপাশি কিন্তু আরও লিখতে হবে, তাই না? এর পাশাপাশি আরও লিখতে হবে 10 মার্কস পাওয়ার জন্য। আমি মেন বিষয়টা আলোচনা করেছি, এটুকু জানা থাকলে লিখতে পারবো ইনশাল্লাহ। এবার আসি বাংলাদেশের তথা উন্নয়নশীল দেশের মানব সম্পদ উন্নয়নের সমস্যাগুলো কি কি, সেগুলো আলোচনা করব। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সমস্যাগুলি কি কি সেগুলি আলোচনা করব। তো আমিও এখানে পয়েন্ট আউট করে আলোচনা করব, পয়েন্টের ব্যাখ্যা কিন্তু দিব না। তো লক্ষ্য করি, কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য মানব সম্পদ উন্নয়নের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশের উন্নয়ন প্রক্রিয়ার গতিশীলতা আনয়নে মানব সম্পদকে শিক্ষিত, প্রশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের নানাবিধ সমস্যা ও প্রতিবন্ধকতা বিদ্যমান বাংলাদেশের প্রেক্ষাপটে, যেগুলি নিম্নরূপ। এখন আমি একটা একটা করে পয়েন্ট আলোচনা করব। যেমন শিক্ষা ব্যবস্থার ত্রুটি। শিক্ষা ব্যবস্থার ত্রুটিতে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি।
শিক্ষা ব্যবস্থার ত্রুটি, উন্নত বা দ্রুত উন্নয়নশীল দেশসমূহের তুলনায় বাংলাদেশের শিক্ষা খাত অনেকটা অবহেলিত। দেশের বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কম। দেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা হলেও শিক্ষক স্বল্পতা, আর্থিক সংকট, ড্রপ আউট প্রভৃতির কারণে কাঙ্ক্ষিত পর্যায়ে সফলতা অর্জন করতে পারেনি। এখন এই যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি, এটার ব্যাখ্যা যেমনভাবে লিখলাম এইভাবে কিন্তু অন্যান্যগুলিরও ব্যাখ্যা দিতে হবে। যেমন 2 নম্বরে লিখতে পারি মাধ্যমিক শিক্ষার দুর্বলতা, তাহলে এর ব্যাখ্যা লিখবো, তাই না? আমরা এগুলো নিজের মতো করে লিখবো ব্যাখ্যা। যুগোপযোগী শিক্ষার অভাব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, ক্রয় ক্ষমতার অভাব, শিক্ষা উপকরণ ক্রয় করা অনেকের কাছে ব্যয়বহুল মনে হয়, প্রশিক্ষণের অভাব, শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, দীর্ঘমেয়াদী ব্যয়, তারপরে এনজিওদের উপর নির্ভরশীলতা। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলি এনজিওরা চালায়, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যাকে বলে, সরকারি অর্থের যথাযথ ব্যবহার না করা, অপর্যাপ্ত তথ্য সরবরাহ করা, তথ্য এখানে সঠিক হয় না অনেক সময়, জনসাধারণের অর্থনৈতিক অসচ্ছলতা এবং শিক্ষা খাতে অপরিকল্পিত বিনিয়োগ। এখানে কিন্তু 12টা পয়েন্ট লিখেছি, প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু 10 মার্কস পাওয়া যাবে না, বারবার বলছি আমি বিষয়টা। এবার আমরা মানব সম্পদ উন্নয়নে শিক্ষকের ভূমিকা সেটা আলোচনা করব। মানব সম্পদ উন্নয়নে শিক্ষকের ভূমিকা, এই প্রশ্নটি না পরে আলোচনা করি, আজকের ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, এখানে ইতি টানতে চাচ্ছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।